পাকিস্তানে মিথ্যার পর্দাফাঁস, অক্ষত আদমপুর এয়ারবেসে খোদ প্রধানমন্ত্রী। মোদির সঙ্গে এক ফ্রেমে ভারতের গেম চেঞ্জার এয়ার ডিফেন্স S-400। পাক সেনার গুঁড়িয়ে দেওয়ার দাবি মিথ্যা প্রমাণিত। উপত্যকায় জঙ্গি হামলার আবহে আবারও উত্তেজনা। সোপিয়ানে ফের গুলির লড়াই, সেনার গুলিতে নিকেশ 3 লস্কর জঙ্গি। এলাকা ঘিরে রেখে চিররি তল্লাশি। রিঙ্কু মজুমদারের ছেলে প্রীতমের অস্বাভাবিক মৃত্যু। নিউ টাউনের আবাসন থেকে প্রীতমের দেহ উদ্ধার। মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশায় পুলিশ। কোনো পক্ষে নয়, ডান নয়, বামেও নয়, সত্যি করা স্পষ্ট করে বলতে দোষ কিসের? জি24 ঘন্টা প্রাইম টাইম শো, সঙ্গে ডেপুটি এডিটর পিউ রায়। দেখুন যা বলবো সত্যি বলবো, আজ রাত 9টায়। এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার 1 কিউএসটি বার, দেশের ভরসা। জি24 ঘন্টায় 5টা 5টে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর অপারেশন সিঁদুরের প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের দিয়েছে। আজকে নরেন্দ্র মোদী যখন এয়ারবেসে গেলেন, আদমপুর এয়ারবেসে, তখন আমরা সেই খবর দেখিয়েছি। আর জ্যাক অলিভল স্টুডিও থেকে আমি সব্যসাচী এই নিয়ে আজকে আলোচনা করব 5টা 5। আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আপনাদের সঙ্গে আলাপ করে দিয়ে। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির প্রীতম দত্ত, সন্দীপা চক্রবর্তী রয়েছেন, কংগ্রেসের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপাল ধর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। আর আমরা গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য শুনলাম। গতকাল প্রধানমন্ত্রীর বক্তব্য শোনার পর তার আগেই আমরা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আবার শুনলাম। অযাচিতভাবে বারবার একই কথা বলে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি নাকি সিজ ফায়ার করিয়েছেন এবং কালকে আরেকটু বেড়ে খেলে ফেললেন। তিনি কি বললেন? যদি যুদ্ধ বন্ধ না হয় তাহলে বাণিজ্য বন্ধের হুমকি। কি বলেছিলেন তিনি? শুনবো। On Saturday, my administration helped broker a full and immediate ceasefire, I think a permanent one, between India and Pakistan, ending a dangerous conflict of two nations with lots of nuclear weapons. We helped a lot. And we helped also with trade. I said, come on, we're going to do a lot of trade with you guys. Let's stop it. Let's stop it. If you stop it, we're doing trade. If you don't stop it, we're not going to do any trade. সরাসরি প্রীতমের কাছে যাব। প্রীতম, কি মনে হয়, মানে আচমকা, মানে ওই একটা হিন্দিতে কথা আছে না, বেগানা শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, মানে কেন বাংলাতে? এবং সব থেকে বড় কথা, প্রীতম তুমি তো ঠুকবে আমি জানি, কিন্তু মুশকিল হচ্ছে সাহসটা পাচ্ছেন কি করে? প্রথম কথা হচ্ছে গায়ে মানে না আপনি মোড়ল, গায়ে মানে না আপনি মোড়ল, এরকম একটা লোক। উনি কি বলছেন না বলছেন আমরা কিছু বলতে পারবো না। জিজ্ঞেস করলে একমাত্র পাকিস্তানকে করতে হবে আপনাদের। তার কারণ হচ্ছে পাকিস্তানি অফিসিয়ালি বলেছে যে থ্যাংক ইউ ভেরি মাচ, এই 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 কান্ট্রিতে তারা থ্যাংক ইউ জানিয়েছে। না আমাদের কোনো আর্মি না প্রধানমন্ত্রী কোনো কথা বলেনি। এবং আজকে যদি আপনার ইভেন্ট অফ ফোন কলস দেখেন, একটা থেকে পাকিস্তানের ডিজিএমও থরকম্প হয়ে গেছিল 10 তারিখে, 9 তারিখ থেকে, যে রাত্রিবেলার থেকে গোলাবর্ষণ শুরু হয়েছিল। তা পরের দিন দুপুর 1টা থেকে তাদের ফোন কল শুরু হয়েছিল। সেই কলটা ইন্ডিয়ান ডিজিএমও ধরে এবং কথা বলে 3:35-এ, এবং তারা ঠিক করে ঠিক আছে আমরা এই মুহূর্তে যুদ্ধবিরোধী না, তার কারণে যুদ্ধ হচ্ছিল না, হচ্ছিল যে অপারেশন সিন্দুর, এবং সেটার জন্য যেই গোলাবর্ষণ হচ্ছিল সেই গোলাবর্ষণটা আমরা স্থগিত করব। এবং সেটা তারা করে এবং তারা বলে আমরা প্রেসকে মিট করব এতটার সময়। সেটা কখন ঘোষণা করা হয়? 4টে, 4:15-র মধ্যে। কিন্তু ট্রাম্প কখন টুইট করেছিল? ট্রাম্প টুইট করেছিল তার অনেক পরে 5:15 নাগাদ। তো সুতরাং এই যে ইভেন্টসগুলো সেগুলো দেখতে হবে। তো হঠাৎ করে উনি কি বলছেন না বলছেন সেটা ভারতবর্ষের, আমি অফিসিয়াল বিজেপির মুখপাত্র হিসাবে কোনো কথা ট্রাম্প সম্বন্ধে বলতে পারবো না। উনি কেন বলছেন, কেন হঠাৎ করে
শুরু করেছেন, কেন ইসরায়েল আর হামাসের মধ্যে এখনো চলে যাচ্ছে, কেন এত কথা বলার পরও রাশিয়া ইউক্রেন থামাতে পারেননি উনি, হঠাৎ এটাতে চলে এসেছে। প্রীতম, একটা দেশের কাছে এটা অস্বস্তিকর, একজন ভিন দেশের প্রেসিডেন্ট তিনি আগে অ্যানাউন্স করে দিচ্ছেন, আমরা অফিসিয়াল কিছু অ্যানাউন্স করার আগে না একবার নয় বারবার আমরা অফিসিয়াল অ্যানাউন্স মানে এটা তো অসভ্যতা। তো সে তো অসভ্যই, সে তো উনি অসভ্যতা করছেন, সেটা সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবী দেখছে যে রাশিয়া ইউক্রেন থামাতে পারেননি, কেন করছেন না করছেন, কিন্তু মোদির বন্ধু অসভ্য, অনেক অনেক ডটগুলো মেলাতে হবে, ঠিক আছে? উনি কেন ওই জাফরাবাদে যেখানে বিমান ঘাঁটিটা ইউজ করেন তার পাশে কিরানা পর্বত, সেখানে কেমন কিছু একটা হয়েছিল, তার জন্য আবার তেজস্ক্রিয় নিষ্ক্রিয় করার কিছু বিমান টিমান সেখানে হদিশ পাওয়া গেছে, তারপর আবার বোরন যেগুলো তেজস্ক্রিয় কমিয়ে দেওয়ার জন্য যেগুলো ইউজ হয় সেটা আবার যে মিশরে পাওয়া যায়, সেই মিশরের বিমান আবার লক্ষ্য কেন করা গেছে, এগুলো আমি জি24 এর রিপোর্ট আমি দেখেছি। না না মানে আমি করেছিলাম, এক্স্যাক্টলি আমি করেছিলাম, কিন্তু এটা হচ্ছে হাওয়ায় খবর। না 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 আমি কোথাও বলিনি যে জি24 ঘন্টা দাবি করছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এই বক্তব্য ছড়িয়েছে, কিরানা নিয়ে সেনা প্রধান তিনি ব্যাকআপ করেছেন, মানে আমি কোথাও একবারও বলিনি যে আমাদের কাছে এই খবর আছে, কিন্তু বলতে দাও না, এটাই তো মজা। টম কুপার বলে, হ্যাঁ, হি ইজ দ্য ফেমাস কমব্যাট এভিয়েশন হিস্টোরিয়ান, ভেরি ফেমাস, আপনারা যে কেউ গুগলে সার্চ করে দেখতে পাবেন। উনি কি বলছেন, উনি বলছেন when one side is bombing nuclear weapons storage facilities of the other and other has no ability to retaliate, that's the clean cut victory in my books. এটা আমি বলছি না, এটা বিজেপির কেউ বলছে না, এটা বলছে হচ্ছে টম কুপার। এরপর ধরুন সেগুলো এবার সারা পৃথিবীর মানুষ তথা ভারতবর্ষের মানুষ বিচার করবে। ধরুন গতকাল যেমন ওনারা বলেছিলেন S-400 উড়িয়ে দিয়েছিল আম্বালাতে, আজকে প্রধানমন্ত্রী আম্বালার সামনে S-400 এর সামনে দাঁড়িয়ে ভারত মাতাকে জয় বলছেন, এবং সেখানে পুরো সবাই মিলে একসাথে ভারত মাতাকে জয় বলছেন। প্রত্যেক ভারতীয়দের কথা, ইঙ্গিত স্পষ্ট, হাতের বাইরে পরিস্থিতি বেরিয়ে যাচ্ছিল, যেটা কারোর পক্ষেই খুব একটা সুখকর নয়, সেই জায়গা থেকে ভারত একটা জায়গায় থেমেছে। তার মানে এই নয়, একটা ওয়ার্ড বলবো, ওইটা তো হয়েছিল কিরানা পর্বত নূর খান এয়ার বেসে যাওয়া হয়ে গেছে, কিন্তু স্বীকার করেনি কিরানাটা। না আমি তো বলছি, তো তোমার যে করাচি আপনার যে বন্দর তার পাশেও যে এয়ার বেস আছে সেটা তো করে দিয়েছে। কিন্তু আরেকটা কথা বলবো, সেদিনকে একটু লক্ষ্য করবে যারা আমাদের প্রোগ্রাম দেখছেন, একটু দেখবেন কোথা দিয়ে কোথা ধর, মানে একদম এয়ার অফ দা, সেটা কোথা থেকে কোথা দিয়ে আছে, ইস্ট টু ওয়েস্ট যাচ্ছিল কিনা, না ওয়েস্ট টু ইস্ট যাচ্ছিল, এটা একবার দেখে নেবেন। আচ্ছা সন্দীপা প্রশ্নটা কি তাহলে? সন্দীপ, প্রশ্নটা হচ্ছে এটা প্রীতমের দাবি যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তটা ক্ষয়ক্ষতির পরে একটা পর্যায়ে হাত থেকে যাতে পরিস্থিতি বেরিয়ে নেওয়া যায় তার জন্য, কিন্তু কংগ্রেসের ন্যারেটিভ হচ্ছে নরেন্দ্র মোদী ইন্দিরা গান্ধী হতে পারলেন না। না দেখো না, ইন্দিরা গান্ধী হওয়ার জন্য অনেক তপস্যা ত্যাগ তিতিক্ষা করতে হয়, মানে ওটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের যেখানে সোশ্যাল মিডিয়ায় তো সিজফায়ারের ঘোষণার পর সেই রকমই সব কংগ্রেস কর্মীরা ছড়াতে শুরু করেছে। সোশ্যাল মিডিয়াতে বিক্রম মিস্ত্রিকে নিয়ে প্রচন্ডভাবে, বিক্রম মিস্ত্রি এবং ওনার পরিবারকে নিয়ে প্রচন্ডভাবে ট্রোল করা হয়েছে, এবং সেটাকে আমরা সমর্থন জানাই না। একটা রেসপন্সিবল পার্টির একটা রেসপন্সিবল স্পোকসপারসন হিসেবে সেটা এই মুহূর্তে আপনাদের মতন একটা রেসপন্সিবল নিউজ চ্যানেলে বসে সেটা আমি ডেফিনেটলি বলবো এবং বললাম। 2 নম্বর কথা হচ্ছে যে কথাটা আপনি বিজেপির মুখপাত্রকে বললেন, মানে প্রীতমকে তো বললেন না, ইন্ডিভিজুয়াল একটা প্রীতমকে তো বললেন না, আপনি তো বিজেপির মুখপাত্রকে বললেন। তো বিজেপির মুখপাত্রকে যখন আপনি ট্রাম্প নিয়ে প্রশ্ন করলেন, তখন সেখানে আমাদের বলতে ইচ্ছে হচ্ছে যে অগাস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে যখন বাংলাদেশ সরকারের, হাসিনা সরকারের পতন হয়ে যখন ইউনুস সরকার গঠিত হলো, মানে ইউনুস সরকার তো না, অন্তর্বর্তীকালীন একটা সরকার গঠিত হলো, তখন আমাদের ভারতে গেরুয়া মানে কি বলবো, মানে গেরুয়া ছেড়ে দিন, মানে গেরুয়া রংকে আমি অপমান করতে চাইছি না, বিজেপির যারা আছে, বিজেপি ওরা প্রচন্ডভাবে উল্লসিত হয়ে গেল যে এইবার ট্রাম্প এসে গেছে, বাস এইবার তো বাংলাদেশে হাসিনা সরকার ফিরে আসবে। একদম তখন আমরা বলেছিলাম যে দক্ষিণ পূর্ব এশিয়ার ভাগ্য নির্ধারণ করবে ইউএসএ, দক্ষিণ পূর্ব এশিয়ার ভাগ্য নির্ধারণ করবে ট্রাম্প, কমলা হ্যারিস, বাইডেন ইত্যাদি ইত্যাদি। মানে আমরা কি করছিলাম সেখানে, যে ভারত একটা দেশকে ভেঙে পৃথিবীর মানচিত্রে 2খানা দেশ বানিয়েছিল, একটা পাকিস্তান একটা বাংলাদেশ, সেখানে একটা নতুন একটা দেশ বাংলাদেশ আমরা স্থাপন করেছিলাম, সেখানে দাঁড়িয়ে ইউএস এর ওপর আমরা ডিপেন্ডেন্ট হব যে বাংলাদেশের ভাগ্য নির্ধারণ কে করবে।
মানে আমরা এতটা সাফিসিয়েন্ট নই, মানে 71-এ আমরা সাফিসিয়েন্ট ছিলাম না, ধরে নিচ্ছি ইকুইপমেন্ট ওয়াইজ সব রকম ভাবে টেকনোলজিক্যালি আমরা সাফিসিয়েন্ট ছিলাম না, তারপরেও আমরা 93 জন পাকিস্তানি সৈন্যকে আমরা ক্ষমা চাইতে বাধ্য করেছিলাম। 93,000 হ্যাঁ 93,000, থ্যাংক ইউ বিজেপি। তো তারপরেও আজকের দিনে আমাদের তো প্রশ্ন জাগছে, পেহেলগাঁওতে যে 5 জন 6 জন 7 জন যেই উগ্রবাদীরা, যেই জঙ্গিরা, সেই আমি একটু শেষ করি, আপনি কিন্তু বিজেপির মাঝখানে কথা বলেন। অ্যাড করে দেবো। এই যে তুমি বললে তখন টেকনোলজি ছিল না, তা সত্ত্বেও 93 জন সৈন্য আত্মসমর্পণ করেছিল। হ্যাঁ, কিন্তু তখন দুটো দেশ পরমাণু শক্তিধরও কিন্তু ছিল না, একদম পরমাণু শক্তিধর ছিল না। কিন্তু আজকের দিনে আমরা বলতে চাইছি যে আমরা তো মনে করি আজকের দিনে আমরা যেভাবে ইকুইপড, আমরা যেখানে মানে বিশ্বে যেভাবে আমরা নিজেদের যা বিশ্বস্তরীয় যা ফরেন ইন্টারন্যাশনাল যা ইকুয়েশন আছে সেটাকে আমরা বাড়াচ্ছি, যেভাবে আমরা ইকুইপড হয়েছি, যেখানে S-400 এর কথা বারবার আসছে, এবার বলা হচ্ছে S-500 আসবে, সেখানে আমি কেন ইন্ডিয়া মেড, আমরা বলি না মেড ইন ইন্ডিয়া, আকাশ স্যাম সারফেস টু এয়ার মিসাইল, সেটা নিয়ে কেন কথা বলা হচ্ছে না? আমি জানি না কেন, মানে আমরা জানি না কেন। সেখানে তো আমরা একটা লেভেল আমরা অ্যাচিভ করেছি, তো সেখানে দাঁড়িয়ে আমরা বলবো যে আজকে যেভাবে পাকিস্তানের ড্রোন হামলাগুলো থেকে শুরু করে যেভাবে পাকিস্তানকে আজকে আমরা প্রত্যাঘাত করেছি, পাকিস্তানকে প্রত্যাঘাত করিনি, পাকিস্তানের মাটিকে যারা ইউজ করেছে, পাকিস্তান গভর্নেন্স যে জঙ্গি গোষ্ঠীগুলিকে তাদের ঘাঁটি ইউজ করার জন্য তাদের মাটি দিয়েছে, সেই জঙ্গি ঘাঁটিগুলোকে আমরা ইউজ করেছি। ভারত তো কখনো যুদ্ধ চায় না এবং কখনো চায়নি, আজকের দিনেও দাঁড়িয়ে চায়নি, এটা লিগেসি মেনটেন করে চলেছে সে যে কারোর সরকার হোক। কিন্তু আজকের দিনে আমরা বলতে চাইছি যে সেই 5-6 জন জঙ্গি যারা পেহেলগাঁওতে সেই নারকীয় হত্যাকাণ্ড ঘটিয়েছিল, তাদের খোঁজ কি, কোথায় তারা? আমরা তো সেটা জানছি। রাহুল গান্ধীজি পার্লামেন্ট সেশন ডেকেছে। আমি একটা কথা আজকে আপনাদেরকে বলতে চাইছি আপনাদের মিডিয়া চ্যানেলের মাধ্যমে, যখন 71-এর যুদ্ধ না মানে যখন 71-এর সময় হয়েছিল তখনও কিন্তু একটা পার্লামেন্ট সেশন ডাকা হয়েছিল। অটল বিহারী বাজপেয়ীজি সেখানে ছিলেন, সেখানে কিন্তু ইউনাইটেড ইন্ডিয়া দেখানো হয়েছিল, সেখানে কিন্তু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করা হয়নি। ইউনাইটেড ইন্ডিয়া সেই পার্লামেন্টে দেখানো হয়েছিল যে বিশ্বের দরবারে সেখানে পৌঁছে যাক, যে কি বিজেপি হোক কি কংগ্রেস হোক কি জনতা দল হোক, তখন তো বিজেপির জন্ম হয়নি। সেখানে আজকের দিনও রাহুল গান্ধী যেটা চেয়েছেন ইউনাইটেড ইন্ডিয়া দেখাবার কথা বলেছেন। আজকে বিজেপি এত কেন? বিজেপি এত কেন? আমি গায়ে বলবো দুটো দিন না না দুটো দিন এবার তো বলেই যাচ্ছে, 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 এবার তো বলেই যাচ্ছে। আচ্ছা তোমার আজকে অপারেশন সিন্দুর ইজ গোইং অন, কোন অপারেশন চলতে থাকে তখন সেটাকে জানানো মূর্খতা ভারতীয় জনতা পার্টি সরকার নরেন্দ্র মোদী অন্তত করবে না। অপারেশন সিন্দুর ইজ গোইং অন, সেই জন্য সেটা ভারতবর্ষের সেনাদের উপর যদি ভরসা থাকে সুতরাং এই ভরসা রাখা উচিত এবং অপারেশন সিন্দুর ইজ গোইং অন, সেটা গোইং অন অপারেশন নিয়ে আচ্ছা মোদীজি এবং অমিত শাহজির দায়িত্ব সেটা যে যেখানে ভারতের অপোজিশন লিডার বলেছেন একটা পার্লামেন্ট সেশন দেখা, সেটাকে সম্মান দেওয়ার, জাস্ট টু শো দ্য ওয়ার্ল্ড দ্যাট উই আর ইউনাইটেড ইন্ডিয়া। ওকে আমি না আসবো, প্রীতম আসবো, আমি একটু রাজাদার কাছে আসবো। রাজাদা, আর কিরানা পর্বত নিয়ে বলছো ভাই, কিরানা পর্বত নিয়ে ডিজি এমও বলে দিয়েছে, আর্ম ফোর্সেস বলে দিয়েছে যে কিরানা পর্বতে আমরা কিছুই করিনি, কিছুই হয়নি। সেখানে তুমি বিজেপির স্পোকসপারসন হয়ে কিরানা পর্বতের নাম কিভাবে আনছো সেখানে? আমি আসবো, আমি উত্তর নেবো। আমি তো বলছি সন্দীপ প্রীতম দুজনে আসবো, প্লিজ না আসবো বিজেপির কথা বলিনি, আসবো। আমি রাজাদার কাছে আসবো। তারা কিন্তু পাকিস্তানের জেলে প্রীতম আমি রাজাদার কাছে আসবো। সৈন্যদের ছেড়ে দিয়েছিল বিনা কোনো কিছুতে, সে 54 সৈন্যদের, সে 54টা সৈন্য পচে মরেছে পাকিস্তানে। আচ্ছা হয়েছে তারা কিছু করতে হয়েছে। আমি বলেছি টম বিপার কথা হয়েছে বিজেপির কথা বলিনি, আমি তার কথা বলেছি। হয়েছে 24 ঘন্টা রিপোর্ট দেখে কিছু মন্তব্য করা হয়েছে। হয়েছে আমি রাজাদার কাছে আসবো।
রাজাদা, এই সন্দীপা যে কথাটা বারবার বলতে চাইছে বা কংগ্রেস যে কথাটা বারবার বলতে চাইছে, কোথাও গিয়ে ট্রাম্পের এই পরের পর মন্তব্য কোথাও গিয়ে ভারতের বিদেশ নীতি নিয়ে একটা প্রশ্ন চিহ্নের মুখে দাঁড় করে দিচ্ছে। কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের বিদেশ নীতি নিয়ে কি প্রশ্ন চিহ্নের দাঁড় করিয়ে দিচ্ছে গোটা বিষয়টা? কি মনে হয় আপনার? হ্যাঁ, দেখুন, যেদিন যুদ্ধবিরতি হলো আমরা সবাই অবাক হয়েছি যে হঠাৎ যুদ্ধবিরতি কেন, এবং তার আগে যখন ট্রাম্পের একটা একটা কথা বলবো, যুদ্ধ বিরতি না, তারপরে যুদ্ধ হচ্ছিল না, তো তাই যুদ্ধ বিরতি না, হয় পজ করা হয়েছিল, মনে করিয়ে দিলাম। বাংলা সিজফায়ার শব্দটা তো ইউজ হয়েছে। সিজফায়ার শব্দটা বাংলা হচ্ছে যুদ্ধবিরতি বা সংঘর্ষ বিরতি। ঠিক আছে, এখন যুদ্ধবিরতি না এই বলছি আর কি, সিজফায়ার শব্দটা কি? সিজফায়ার শব্দটা ব্যবহৃত হয়। ডোনাল্ড ট্রাম্প ইউজ করেছে সেটা বিশ্বাস করতে হবে। আর ভারতবর্ষ নিজেও শুনতে পাচ্ছি? হ্যালো, হ্যাঁ রাজাদা বলুন। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে যখন আমরা ট্রাম্পের এটা দেখলাম, তার যে সোশ্যাল মিডিয়ায় যে ওনার যে বিবৃতি, অবাক লেগেছিল। এবং তারপরে মানে সংঘর্ষ যুদ্ধ শব্দটা ব্যবহার করবেন, ঠিক আছে, সংঘর্ষ এইটা আমাকে ভীষণ অবাক করছে। আমি কলকাতা শহরের বাইরে আছি, যারাই আমাকে জিজ্ঞেসে আমি পরিষ্কার তথ্যহীন ভাষায় বলেছিলাম এই জিনিস ট্রাম্পের কথা শুনে যদি আমরা চলি, এটা কিন্তু ভারতের পক্ষে বিপজ্জনক অধ্যায় গিয়ে দাঁড়ায়। আমি সেটা বলেছিলাম, আজও আপনাদের সেটা বলছি। এবং এখান থেকে আমাদের সরে আসতেই হবে। এবং দেখুন, মানে একটা দিন মানে এইভাবে পদোন্নত করা ভারতবর্ষের যে আত্মা, ভারতবর্ষের যে বিশ্বাস, ভারতবর্ষের যে পররাষ্ট্র, সবকিছু বিসর্জন দেওয়া হয়েছিল একদিনের জন্য। কিন্তু পরবর্তী দিনে কিন্তু আমরা আমাদের যেভাবে ডিফেন্স ফোর্সেস এর প্রধান যারা মিলিটারি অপারেশনসে আছেন তারা জানালেন কি ঘটেছে না ঘটেছে, এবং আমরা জানলাম ভারত কি করেছে। এবং তারপরের দিনই প্রধানমন্ত্রী দর্থহীন ভাষায় বললেন কারুর নিউক্লিয়ার ব্ল্যাকমেল আমরা সহ্য করবো না, কারুর মধ্যস্থতা আমরা সহ্য। রাইট, এইটা আমরা কিন্তু যখন শুনেছি আশ্বস্ত হয়েছি। আমরা ভীষণ ভাবে বুঝতে পেরেছি যে একদিনের জন্য আমরা আমেরিকার কাছে হয়তো মাথা নিচু করেছি, কিন্তু পরের দিনই, কেন আমেরিকা যদি কেউ বলে না আমেরিকার কাছে মাথা নত করা যায় না, এটা ভুল ধারণা। ওসব আবেগ দিয়ে তো আর পৃথিবী চলে না, বুঝেছেন? আমেরিকার যে পরাক্রম আছে সেটা মানতেই হবে। সেটা যদি আমি না মানি, কিন্তু হ্যাঁ, আমি যদি সবসময় বলি যে আমেরিকার কথা শুনবো, তা কিন্তু 1971 প্রশ্ন আসছিল সর্বশেষ। একদমই রাজাদা, একটু আপনাকে থামাতে হচ্ছে। বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক नहीं हुआ है। जैसा कि आप जानते हैं, लंबित मामला केवल पाकिस्तान द्वारा अवैध रूप से कब्जा किए गए भारतीय क्षेत्र को खाली करने का है। Siddhant, you had another question regarding ceasefire and what sort of role other countries played, etc. See, the specific date, time and wording of the understanding was worked out between the DGMOs of the two countries at their phone call on 10th May 2025, commencing at 15:35 hours. The Foreign Secretary had made a statement in this regard, as you would be aware. The request for this call was received by MEA from the Pakistani High Commission at 12:37 hours. The Pakistani side had initial difficulties connecting the hotline due to connecting to the Indian side due to technical difficulties. The timing was then decided based on the availability of the Indian DGMO at 15:35 hours. Availability of the Indian DGMO at 15:35 hours. You will of course appreciate that early on 10th morning, we had mounted an extremely effective attack on key Pakistani Air Force bases. That was the reason they were now willing to stop firing and military action. Let me be clear, it was the force of Indian arms that compelled Pakistan to stop its firing. As regards conversations with other nations, the message from India was clear and consistent.
And exactly the same message that we were conveying from public platforms was the one conveyed in private conversations. It was that India was responding to the 22nd April terrorist attack by targeting the terrorist infrastructure. However, if the Pakistani armed forces fire, Indian armed forces will fire back. If Pakistan stops, India will also stop. This was also the message that was conveyed to the Pakistani side at the time of the commencement of Operation Sindur, which was not heeded to by the Pakistani side at that time. It is natural that many foreign leaders who heard this from us would have shared it with their Pakistani interlocutors. Jessica, you had a question on IWT. The other day you saw that after the CCS decision, this Indus Water Treaty has been put in abeyance. I would also like to take you back a little. The IWT, the Indus Water Treaty, was concluded in the spirit of goodwill and friendship as specified in the preamble of the treaty. However, Pakistan has held these principles in abeyance by its promotion of cross-border terrorism for several decades now. Now, as per CCS decision that I referred to of 23rd April, India will keep the treaty in abeyance until Pakistan credibly and irrevocably abjures its support for cross-border terrorism. Please also note that climate change, demographic shifts, and technological changes have created new realities on ground as well. Kandarmi, you had a question regarding trade matters. From the time of Operation Sindur, commenced on 7th May, till the understanding on cessation of firing and military action on 10th May, there were conversations between Indian and US leaders on the evolving military situation. The issue of trade did not come up in any of these discussions. सफेद 500 গ্রাম মাত্র। পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদ নির্মূল করতে হবে, স্পষ্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत के इन हमलों में 100 से अधिक खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है। आतंक के बहुत सारे आका बीते 2.5-3 दशकों से खुलेआम पाकिस्तान में घूम रहे थे, जो भारत के खिलाफ साजिशें करते थे। उन्हें भारत ने एक झटके में खत्म कर दिया। জঙ্গিরা বুঝে গিয়েছে মা বোনদের সিঁদুর মোছার পরিণাম কি হতে পারে, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ऑपरेशन सिंदूर ये सिर्फ नाम नहीं है, ये देश के कोटि कोटि लोगों की भावनाओं का प्रतिबिंब है। ऑपरेशन सिंदूर न्याय की अखंड प्रतिज्ञा है। পহেলগাঁও হামলার পর অপারেশন সিন্দুর, যেখানে 9 জঙ্গি ঘাঁটি একবারে গুড়িয়ে দেওয়া হয়, মা বোনেদের উৎসর্গ করলেন অপারেশন সিন্দুর নরেন্দ্র মোদী। हमने आतंकवादियों को
मिट्टी में मिलाने के लिए भारत की on social media as well as in various international media about nuclear leakage in Pakistan. Can you shed some light on that as well? Manas? This is Manas from PTI. US President Donald Trump, again, he claimed yesterday that he stopped a nuclear conflict between India and Pakistan. And, he stopped escalation and saved millions of lives through, by reaching out to both capitals. He even said that, in fact, he pressured India and Pakistan to just come forward for the cessation of hostilities, saying that if you don't do, then I will stop trade with both the countries. So can you please clarify whether he just reached out to us and asked us to stop? You have been maintaining that, in fact, the resolution was arrived at by the two DGMOs, but have you just protested with the US side for making these claims, which we consider are baseless? Okay, let me take these questions. First, Aditya, your question. We have had several rounds of briefings, and in these briefings, we have also shared with you the kind of linkage we see between the perpetrators of the attack of Pahalgam, in particular, the Resistance Front. Foreign Secretary in his statement also made very clear the kind of evidence that we see. And investigation is going on in this particular matter. You would have seen that TRF had taken responsibility, and then second time again, second day, twice they had taken responsibility, and thereafter, possibly at the behest of their handlers, they rolled it back. But TRF is one organization which is a front of the Lashkar-e-Taiba, and you would understand and perhaps be in the knowledge of it that we have been pursuing listing of TRF in the United Nations, by the United Nations Security Council, by the Sanctions Committee, UNSC 1267 Sanctions Committee. I'm not privy to what was shared 2 hours back, but for sure we'll update you on as to how the investigation progresses in this matter. Mega on UNSC 1267 Sanctions Committee. Yes, over the last 2 years or so, 23, 24, we have been sharing information with the United Nations Security Council, the monitoring team of the Sanctions Committee, as to why the terrorist TRF, which is the front for Lashkar-e-Taiba, should be listed as a terrorist entity. We will be also, in few days' time, we will be sharing more details in this regard, and hopefully Security Council 1267 monitoring team will take strong note of what we present, what we file, and take due action against that is required. Rishabh, on your question regarding the interview that the Pak Foreign Minister gave. In the last week, as a result of Operation Sindur, Pakistan has seen its terror centers in Bahawalpur, Murudke, Muzaffarabad, and other places destroyed. You have been informed of it in several of the briefings that we've had. Thereafter, its military capabilities were significantly degraded by us, and key air bases effectively put out of action. If the Pakistani FM wishes to project these as achievement, obviously he is welcome to do so. Where India is concerned, our stand was very clear and consistent from the start. We would target terrorist infrastructure operating out of Pakistan. If the Pakistani military stayed out, there would be no problem. If they fired on us, we would respond suitably. Till the night of 9th May, Pakistan was threatening India with a massive assault. Once their attempt failed on 10th May morning,
and they received a devastating Indian counter response, their tune changed. And their DGMO eventually reached out to us. I just referred to the timings, etc., as to when they reached out. In essence, India's position remained the same. Pakistan's position changed on 10th May morning after its air bases were effectively put out of action. All you have to do is to look at who called who to negotiate the terms of the cessation of firing. By the way, we are living in a day and age where you have satellite pictures available commercially. I urge you to look at the satellite pictures of the sites which Pakistan says or claims to have attacked in India. Contrast it with the sites and places which we successfully targeted and destroyed. That will give you a clear answer. Claiming victory is an old habit. 1975 की बात यही थी, 71 की बात यही रही, 1999 करगिल वॉर में भी यही राग आलापा. तो पाकिस्तान का तो पुराना ये उनका ढोल बजाने का है, जो रवैया है, आलापने का रवैया है, ढोल बहुत पुराना है. परस्त हो जाओ लेकिन ढोल बजाओ. Rishabh, you also had a question regarding on that. I think there are 2-3 things there. There's talk of we saw some social media post about Egyptian, American aircraft, etc. But those questions are for them to answer, not for us. But on the nuclear, in the defense briefing, if you remember, our side made things very clear as to what was the target, etc. As far as your particular question, I think the Pak foreign minister also has made some comments on that. Manas, about nuclear issue that you pointed out. See, the military action from our side was entirely in the conventional domain. This was also made very clear in the defense briefing yesterday. There were some questions also which were asked. There were some reports, however, that Pakistan National Command Authority will meet on 10th May, which we saw, but this was later denied by them. Pakistan FM has himself denied the nuclear angle on record. So, Rishabh, that also answers your question. As you know, India has a firm stance that it will not give in to nuclear blackmail or allow cross-border terrorism to be conducted invoking it. In conversations with various countries, we have also cautioned that their subscribing to such scenarios could hurt them in their own region. Can we take more questions? Okay. Good evening, sir. Hare Maheshwari from Sputnik, sir. Just a clarification. Secretary Marco Rubio tweeted that India and Pakistan had agreed to ceasefire as well as start talks on a broad range of issues at a neutral site. So would it be possible to get a clarification on this if we agreed to that? And sir, the second question is about India-US trade talks. India has formally notified the WTO proposing retaliatory tariffs against select US imports over Washington's tariffs on steel and aluminum imports. Would it be possible to get a clarification on this? And does it affect India's negotiating position vis-a-vis the bilateral trade agreement? Thank you. Okay, Smita. Smita Sharma here. I mean, the US State Department actually in the press statement of 10th May, it was in bold and headline that mentioned US brokered ceasefire between India and Pakistan. I'm just trying to understand if New Delhi actually rejected it outrightly, raised it with Washington DC then, that this framing was incorrect,
Or is it only now that India is making it clear that there was no US role in it? And just a quick question on whether there's any update on PK Sahu, the BSF constable, who has been in Pakistan captivity for more than 20 days now. Or he's been arrested there because he never crossed. Swasri. Mr. Jaiswal, this is Suhasini Haider from The Hindu. In continuation to Smita's question about whether India has raised with the US these clearly what you are calling false statements made by US President Donald Trump, that India did not broker, the US did not broker a ceasefire, that trade was not discussed. These are all things that have been said now on the record in camera. So have you raised this at any level? And similarly, yesterday at the MOD briefing, we heard them speak about the Chinese equipment, hardware support to Pakistan. I wanted to ask if this is something that is going to be taken up with China in terms of India and China's own bilateral relationship. So both of them, are these two things going to have any impact on India's relations with either the US or China? Neeraj. Sir, Neeraj who News 18. सर नीरज हूँ न्यूज 18 इंडिया से। आपने कहा कि कई अमेरिकी नेताओं की बात मिलिट्री जो कार्रवाई चल रही थी भारत की उस दौरान बातचीत हुई। प्रधानमंत्री नरेंद्र मोदी से किस अमेरिकी नेता की बातचीत हुई? क्योंकि मीडिया रिपोर्ट में आया है कि अमेरिकी उपराष्ट्रपति जेडी वांस ने उनसे बातचीत भी किया और यह भी अनुरोध किया था कि वो अपनी मिलिट्री कार्रवाई को थोड़ा कम करें, डीएस्केलेट करें। और दूसरा सवाल यह है कि जब भारत ऑपरेशन सिंदूर में चल रहा था पाकिस्तान के खिलाफ, आतंकवाद के खिलाफ माफ कीजिएगा, तो बांग्लादेश में अवामी लीग पर बैन लगा दिया वहां की सरकार ने। भारत इसको कैसे देख रहा है? Okay, first regarding your question about Secretary Rubio's comments, on that I've already spoken. I've told you how the understanding between India and Pakistan was bilaterally reached and what was the conversation that we had with other countries. On trade matters, I do understand that there is a proposal which has been made in Geneva. It has been made very recently, so I don't have further details on that, but for sure we'll update you with the matter as we progress with those negotiations. Smita, again, I have already answered those questions of yours when I talked about, the question of ceasefire, as to who decided, what were the terms, when it happened, etc. So I would urge you to look at those comments of mine. I've told you that we have conveyed our position. I conveyed our position here on record, so I will request you to look at that. On the matter of PK Sahu, I don't have an update, so possibly we'll get you an update, but these are matters which pertain to the Ministry of Defense and they're looking into it. Again, Suhasini, on ceasefire, I've made India's position very clear, where we stand. So I would urge you to look at my comments. On the other question that you had, and possibly it had come up in the conversation or the press conference yesterday, there we have, I would say that we have obviously taken note of this. I direct your attention to the comments in the defense briefing about the extent of their effectiveness or otherwise. नीरज, आपके दो सवाल। प्रधानमंत्री की बात अमेरिका के उपराष्ट्रपति जेडी वांस से हुई थी और उस दरमियान जो बातचीत हुई थी दोनों नेताओं के बीच में, उससे आपको अवगत भी कराया गया है। जहां तक अवामी लीग की बात है, the ban on the Awami League without due process is a concerning development. As a democracy, India is naturally concerned at curtailment of democratic freedoms and shrinking political space. We strongly support the early holding of free, fair and inclusive elections in Bangladesh. जो अवामी लीग पे बैन लगा है वो एक चिंता का विषय है
एक जो लोकतांत्रिक प्रणाली में एक तरीका होता है सब काम करने का, वो ड्यू प्रोसेस को दरकिनार करके किया गया है। एक लोकतंत्र के रूप में भारत जो वहां पर लोकतांत्रिक आज़ादी को रोका जा रहा है और जो वहां पर राजनीतिक गतिविधियों के लिए जो दायरा है वो कम हो रहा है, इसको लेके हम लोग चिंतित हैं। और साथ में हमारा ये मानना है, हमारा ये आह्वान है कि बांग्लादेश में जल्द से जल्द एक निष्पक्ष और समावेशी चुनाव कराया जाए। Can we then go? मनीष। सर, मैं मनीष झा हूँ, TV9 भारतवर्ष से। पिछले दिनों हमने एक और कैरेक्टर देखा, वो था तुर्की का रोल। जिस तरीके से टर्की के ड्रोन पाकिस्तान ने इस्तेमाल किए, इसके अलावा टर्की ने लगातार इस मामले में पाकिस्तान का सपोर्ट किया। जब हम आतंकवाद के खिलाफ लड़ाई लड़ रहे हैं और टर्की उस समय पाकिस्तान के साथ है, जबकि आपको याद होगा 9/11 के टाइम में अमेरिका का डायलॉग था कि अगर आप हमारे साथ नहीं हैं तो आप आतंकियों के साथ हैं। तो टर्की के मामले में भारत की अब नीति क्या रहने वाली है? देखिए, जो सवाल का जवाब दे दिया गया उसको ना पूछे, कोई नया सवाल हो तो बताएं। येशी। This is Yeshi Seli from Business India. Are there any leads of the terrorists who attacked on the 22nd of April? And 3 terrorists were neutralized in Shopian today. Do they have any links with the terror attack of the 22nd? And in addition, when are the next DGMO talks likely to be? एक मिनट। बताइए। सर, ब्रह्म प्रकाश हूँ, न्यूज़ इंडिया से। मेरा सवाल है कि जिस तरह से ऑपरेशन सिंदूर के दौरान जो हमारे मित्र देशों की भूमिका रही, उसको लेकर खासतौर से अमेरिका की भूमिका ये देखा गया है कि भारत और पाकिस्तान को एक ही तराजू में बराबर तौला गया है, ये माना जा रहा है। क्या जिस तरह से भारत कहता रहा है, अमेरिका कहता रहा है कि दोनों क्लोज पार्टनर है, क्या भारत की डिप्लोमेसी को एक तरह से अमेरिका की तरफ से झटका लगा है? भारत इस पर दोबारा विचार करेगा? क्योंकि जिस तरह से रुख रहा है अमेरिका का, ये माना जा रहा है, सीधे शब्दों में कहें कि अमेरिका ने धोखा दिया इस पूरे मामले में। क्या कहना है? मधुरेंद्र। सर, मधुरेंद्र, मैं न्यूज नेशन से। यह स्पष्ट है कि चीन और तुर्की के हथियार भारत के खिलाफ इस्तेमाल किए गए, और इसे संदर्भ में मैं जानना चाहता हूं कि डिफेंस इंटेलिजेंस एजेंसी की जो आज ब्रीफिंग हुई है, क्या उसमें डिफेंस अटैचे चीन के और तुर्की के बुलाए गए थे? क्या बुलाए जाने पर उन्होंने अटेंड किया? दूसरा सवाल मेरा यह है कि हमने एक ट्रीटमेंट क्रिएट किया है कि एनी एक्ट ऑफ टेरर विल बी एक्ट ऑफ वॉर। तो क्या उसको डिफाइन कर सकते हैं कि क्या आगे होने वाला कोई भी भारत पर पाकिस्तान की तरफ से या पाकिस्तान प्रायोजित आतंक की तरफ से हमला सीधे तौर पर कार्रवाई के तौर पे पाकिस्तान पर वॉर के तौर पे देखा जाएगा? हम सीधे युद्ध थोपेंगे या युद्ध करेंगे पाकिस्तान से? मनीष जी, पहले तुर्की को लेके काफी सारे सवाल थे। देखिए, सुहासिनी के सवाल के जवाब में मैंने बताया था कि हमारा क्या नजरिया है, और तुर्की को लेके और चीन के लेके उनके जो वेपन्स वगैरह को लेके जो डिफेंस की ब्रीफिंग में भी खुलासा किया गया। तो मैं कहूँगा कि आप जो वहाँ पर बताया गया बात, उस पर ध्यान केंद्रित करें। जहाँ तक हम लोग का सवाल है, हम लोगों ने बताया कि हम लोगों ने इन गतिविधियों को नोट किया है, और साथ ही में जो कमेंट्स डिफेंस ब्रीफिंग में दिया गया था इन चीज़ों के बारे में, उस पर मैं आपका ध्यान आकर्षित कराना चाहता हूं। और साथ ही साथ उन्होंने इसकी इफेक्टिवनेस जो कितना पुरजोर रहा उसके बारे में या नहीं रहा उसके बारे में उन्होंने बात किया था। Yeshi, the investigations are on, so we'll have to wait for the progress. Obviously, when we make progress, we'll keep you updated. DGMO talks, I understand, had happened yesterday, and many of you were informed of the developments and the discussion that had happened. The rest, as and when the next DGMO level talks happen, you will be kept informed of it. ब्रह्म प्रकाश जी, आपने जो बात की, हाइफिनेशन की बात की, कि एक तरीके से भारत पाकिस्तान दोनों साथ में बंध गए, एक हाइफिनेशन हो गया, तो उस पर हम लोग का यह मानना है कि
it is quite the reverse. There is widespread understanding in the world that Indian tourists were the victims of terror at Pahalgam, and that the epicenter of terrorism is across the border in Pakistan. A number of foreign leaders, बहुत सारे विदेशी जो नेतागण हैं, उनसे जो हमारी बातचीत हुई उसमें उन्होंने माना कि भारत को अपने को डिफेंड करने का उसका हक है और अपने लोगों को बचाने का, उसकी सुरक्षा का प्रदान करने का उनको हक है। मैं आपका ध्यान यूएन सिक्योरिटी काउंसिल का जो रेजोल्यूशन है, प्रेस स्टेटमेंट यूएन सिक्योरिटी काउंसिल ने 25 अप्रैल को जो अपनाया था, उस पर मैं ध्यान दिलाना चाहूँगा। वो प्रेस स्टेटमेंट बड़ा क्लियरली ये बताता है, मैं कोट कर रहा हूँ, देयर इज नीड टू अपहोल्ड परपरेटर्स, ऑर्गेनाइजर्स, फाइनेंसर्स and sponsors of this reprehensible act of terrorism accountable and bring them to justice. It stressed that those responsible for this killing should be held accountable. तो इससे आप जो हाइफिनेशन की बात कर रहे हैं, उसके पूरे ही विपरीत लोगों ने माना है कि एक देश है जो आतंकवाद को बढ़ावा देता है, इंडस्ट्रियल स्केल पर आतंकवाद पैदा करता है और उनके खिलाफ सख्त से सख्त कार्रवाई होनी चाहिए। अमेरिका ने भारत को धोखा दिया इस पूरे मामले में। अमेरिका, जहां तक अमेरिका और अन्य देशों के बारे में हम लोगों ने अपना पक्ष आपके सामने रखा है। वी हैव श्रीधर, सॉरी, एक मिनट, ये इनका मधुरेंद्र का सवाल रह गया था। मधुरेंद्र, देखिए, तुर्की और चीन के अस्त्र के बारे में हमने अभी जवाब दे दिया है आपको, और जहां तक एक्ट ऑफ टेरर की बात है, हमारे तरफ से हमारे लीडरशिप के लेवल पे कहा जा रहा है कि क्रॉस बॉर्डर टेररिज्म का तो जहां सवाल है, हमारा जीरो टॉलरेंस रहेगा। जब भी कोई इस प्रकार का घटना होता है तो हम उसका पुरजोर जवाब देंगे। उस डिफेंस अटैचे को बुलाया गया, उसकी मीटिंग हुई थी, उन्हें बुलाया गया था। कौन कौन वहां आए थे इसके बारे में मेरी संज्ञान नहीं। বিদেশ মন্ত্রকের মুখপাত্রের বক্তব্য আপনারা শুনছিলেন। এবার নজর রাখতে হচ্ছে শহর কলকাতার খবরের দিকে, কারণ দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কু মজুমদারের পুত্রের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। ইতিমধ্যে একাধিক তথ্য সামনে আসছে। ঘর থেকে তার দেহ উদ্ধার হয়, রিঙ্কু মজুমদারের যে পুত্র তার দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, যে অবস্থায় তার দেহ উদ্ধার হয়েছে, দেখা যায় যে মুখ থেকে তার গ্যাজলা বেরোচ্ছিল, এমনটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। সকালে প্রীতম অসুস্থ হয়ে পড়েন, এমনই জানা যাচ্ছে। এরপর রিঙ্কুকে ফোন করেন প্রীতমের বান্ধবী, এমনই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি। পার্টি করতে ভালোবাসতেন প্রীতম দাশগুপ্ত, রিঙ্কু মজুমদারের ছেলে। তিনি নিয়মিত নার্ভের ওষুধও খেতেন বলে খবর পাওয়া যাচ্ছে। তার বাড়িতে গতকাল রাতে দুই বান্ধবী এবং অফিস কলিগ ছিলেন বলে খবর পাচ্ছি আমরা। কিভাবে তার মৃত্যু হলো তাকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন ইতিমধ্যেই উঠছে। রিঙ্কু মজুমদারের সঙ্গে দিলীপ ঘোষের বিয়ে হয়েছিল গত 18 এপ্রিল। দিন 25-এর মাথায় তার ছেলের মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার ছেলের। ঘর থেকে যে অবস্থায় দেহ উদ্ধার হয়েছে তাতে একাধিক প্রশ্ন উঠছে, কারণ রিঙ্কু মজুমদারকে ফোন করেছিলেন প্রীতমের বান্ধবী, এমনটাই সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। ময়না তদন্তের পরে জানা যাবে মৃত্যুর আসল কারণ কি। ছেলের মৃত্যুর পর রিঙ্কু মজুমদার তিনি ঠিক কি জানিয়েছেন, শোনাবো তার বক্তব্য। আপনি যখন সকালবেলা ওর বাড়িতে গেলেন পুরজিতে, তখন বাড়িতে কাকে কাকে দেখেছেন? ও ছিল, দুজন অফিস কলিগ ছিল। হ্যাঁ, অফিস কলিগদেরও আমি ভাবতাম যে ঠিক আছে, হয়তো মনটা ভালো নেই। ওরা বলতো আন্টি তোমার কাছে নিয়ে যাও, কিন্তু বলে যে তোরা তো বাড়িতে গেলে মা বাবাকে দেখতে পাস, আমি তো তোরা আমার ব্যাপারটা বুঝবি না। আবার বলতো আমি হ্যাপি আছি। সারা রাত ছিল ওরা? সারা রাত ছিল? হ্যাঁ, কালকে রাত্রে ওরা ছিল। মন খারাপ হয়ে যাচ্ছিল একটুখানি। আমাকে তো বুঝতে দেয়নি, কিন্তু আমি বুঝতে পারছিলাম খাওয়া দাওয়া করছিল না। কুক এসে বেল মেরে চলে যাচ্ছে, রান্না করতে পারছে না, ঘুম থেকে উঠেই অফিসে দৌড়চ্ছে। আমি না সবে মানে ডিসাইড করেছিলাম আমি আজকে বলবো, আমি ছেলেকে আমি এখানে নিয়ে আসবো, নাহলে আমাকে ছেলের সঙ্গে থাকতে হবে, নাহলে ছেলেকে এখানে নিয়ে আসতে হবে। ওর একদিন কথাবার্তা হচ্ছিল।
আপনারা শুনলেন রিঙ্কু মজুমদারের বক্তব্য। এবার প্রীতম দাশগুপ্তের জ্যাঠামশাই তিনি কি বলছেন, যেখানে প্রীতমের ছোটবেলাটা কেটেছে। জ্যাঠামশাইয়ের বক্তব্য শুনি। আমরা চাইছি সঠিকভাবে এর সঙ্গে যদি কেউ জড়িত থাকে তার যেন প্রশাসনের তরফ থেকে সঠিকভাবে তদন্ত হোক, আসল তথ্যটা বেরিয়ে আসুক। কি সুইসাইড করলো না কেউ মেরে ফেললো সেটা যেন বাস্তবিত হয়, এইটাই কামনা করবো। আপনাদের কোলে পিঠেই তো মানুষ। হ্যাঁ অবশ্যই। আমার ছেলের থেকে ছোট, আমাদের ঘরে আমার ছেলের সাথেই খেলাধুলা করতো ঘরে এসে, এবং আমরা কোনো অবাধ্যতা ওর মনের মধ্যে দেখিনি। খুবই ভালো ছেলে ছিল। জঙ্গি কার্যকলাপ রুখতে ইতিমধ্যেই গোটা দেশ জুড়ে সীমান্তে নিরাপত্তা ছাঁটাছাঁট করা হয়েছে এবং ইতিমধ্যেই ভারত বাংলাদেশের সীমান্ত, সেই সীমান্ত কিন্তু কড়া প্রহরার ব্যবস্থা করা হয়েছে এবং যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করছে তাদেরকে ধরে ধরে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যে 200 জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলেই খবর। পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলার পর দেশ জুড়ে নিরাপত্তা করা হয়েছে। ভারতে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের সেদেশে ফেরত পাঠাতে শুরু হয়েছে তৎপরতা। ইতিমধ্যেই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ওপারে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে 200 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে। যাদের ফেরত পাঠানো হয়েছে তাদের মধ্যে 40 জন রোহিঙ্গা। তাদের আন্দামান দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। 40 জন অনুপ্রবেশকারীকে কৃষ্ণনগর কল্যাণী সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। সম্প্রতি অভিযান চালিয়ে আহমেদাবাদে 800 জন বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পাকড়াও করা হয়। আহমেদাবাদ থেকে শুরু করে দিল্লি বিভিন্ন জায়গায় বাংলাদেশিদের বিরুদ্ধে অভিযান শুরু করে ভারত সরকার এবং বিভিন্ন জায়গায় যারা অবৈধভাবে অনুপ্রবেশ করেছিল, যাদের কাছে কোনো রকম বৈধ নথি নেই, তাদের বিরুদ্ধে অভিযান চালানো হয় এবং আহমেদাবাদের চান্দোলা লেক এলাকা থেকে এরকম 800 জন বাংলাদেশিকে ধরা হয়। তার পাশাপাশি দিল্লিতেও অভিযান চলে। গত বছর বাংলাদেশে হাসিনা সরকার পতনের পর সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের প্রবণতা বেড়েছে। সম্প্রতি বাংলাদেশের জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের তৎপরতা ভারতের মাথা ব্যথার অন্যতম কারণ। আশঙ্কা করা হচ্ছে সাধারণ অনুপ্রবেশকারীদের সঙ্গে মিশে গিয়ে জঙ্গিরাও ভারতে ঢুকে পড়তে পারে। তাই সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ধরে ধরে দেশে ফেরত পাঠাচ্ছে কেন্দ্রীয় সরকার। ক্যামেরায় কমল জানার সঙ্গে পিয়ালি মিত্রর রিপোর্ট, জি 24 ঘন্টা। সফেদ 500 গ্রাম মাত্র। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। আমাদের দাবি মানতে হবে, টেস্টি খাবার আনতে হবে। সানরাইজ সোয়াকারি মশলার গুণ রোজকার খাবারও লাগবে দারুণ। আদা রসুন পেঁয়াজ, সানরাইজ সোয়াকারি মশলা আর সয়াবিন, রেডি আপনার সোয়াকারি। এবার থেকে যদি খাবারে সোয়াকারি না হয় তাহলে কিন্তু আবার ট্রাই। সানরাইজ সোয়াকারি মশলা এখন অল টাইম ফেভারিট। Join Indian Institute of Hotel Management for a secure career in hotel, hospitality, culinary, aviation or shipping. Log on to indianihm.com. উচ্চ মাধ্যমিকের পর SBIHM এ ব্যাচেলর ডিগ্রি পড়লেই দেশ বিদেশে হোটেল, হসপিটাল, এয়ারলাইন্স, কর্পোরেটের চাকরি। SBIHM কেন্দ্র ও রাজ্য সরকার অনুমোদিত কলেজ। SBIHM.com। এসে গেছে সানরাইজ রেস্টুরেন্ট ম্যাজিক। এইবার তোর মুড হবে বিলকুল ঠিক। ম্যাজিক অ্যাডভেঞ্চার হোক বা খাবার, ম্যাজিক তো একটু দরকার। সানরাইজ রেস্টুরেন্ট ম্যাজিক মশলা রান্নার শেষে একটু ছড়িয়ে দিলেই রেস্টুরেন্টের খাবারের ম্যাজিক এখন বাড়িতেই। মাধ্যমিকের পর SBIHM এর ডিপ্লোমা HS পাশের সমতুল্য। SBIHM পড়লি চাকরি। SBIHM.com। বিশুদ্ধ ঘি মানে ঝর্ণা ঘি, এখন সম্পূর্ণ নতুন রূপে ঝর্ণা ঘি। লেবেল ও হলোগ্রাম দেখে তবেই কিনুন। পাকিস্তানকে বাঁচতে হলে সন্ত্রাসবাদ নির্মূল করতেই হবে, স্পষ্ট জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। भारत के इन हमलों में 100 से अधिक खूंखार आतंकवादियों को मौत के घाट उतारा गया है।
आतंक के बहुत सारे आका दशकों से खुलेआम पाकिस्तान में घूम रहे थे, जो भारत के खिलाफ साजिशें करते थे। उन्हें भारत ने एक झटके में खत्म कर दिया। জঙ্গিরা বুঝে গিয়েছে মা বোনদের সিঁদুর মোছার পরিণাম কি হতে পারে, বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ऑपरेशन শিরোনামে এখন নিবেদন করলেন ডক্টর অর্থ আয়ুর্বেদিক তেল ও ক্যাপসুল, গাঁটের ব্যথার অব্যর্থ ওষুধ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা। হেডলাইন্স এখন নিবেদন করছেন রাজা গোল্ডেন মারি বিস্কিট, সোনালী স্বপ্নের স্বাদ চিরন্তন। পাকিস্তানের মিথ্যার পর্দাফাশ, অক্ষত আদমপুর এয়ারবেসে খোদ প্রধানমন্ত্রী। মোদীর সঙ্গে এক ফ্রেমে ভারতের গেম চেঞ্জার এয়ার ডিফেন্স S-400, পাক সেনার গুড়িয়ে দেওয়ার দাবি মিথ্যা প্রমাণিত। উপত্যকায় জঙ্গি হামলার আবহে আবারও উত্তেজনা, সোপিয়ানএফের গুলির লড়াই। সেনার গুলিতে নিকেশ 3 লস্কর জঙ্গি, এলাকা ঘিরে চিরুনি তল্লাশি। সংঘর্ষ বিরতির পর সেনার অতন্দ্র প্রহরা, খুলল শ্রীনগর বিমানবন্দর।